আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিল বা জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ হলো ইরানের জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি এবং গোয়েন্দা কার্যক্রম পরিচালনার সবচেয়ে শীর্ষ এবং ক্ষমতাধর নীতি নির্ধারণী সংস্থা। ইরানের সংবিধানের ১৭৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই কাউন্সিল গঠন করা হয়েছে। এই কাউন্সিলের কাজ হলো রাষ্ট্রের সর্বোচ্চ নেতা সুপ্রিম লিডারের নীতি নির্ধারিত সাধারণ নীতিগুলোর ভিত্তিতে দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার নীতি নির্ধারণ করা। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কি যুদ্ধ থামাবে নাকি আরও যুদ্ধের পরিধি বাড়বে? ইসরায়েলকে হামলা হবে নাকি হামলা হবে না? উপসাগরীয় কোন কোন দেশে হামলা চালানো হবে বা নিজের পরমাণু কর্মসূচিতে কি ধরনের নতুন পদক্ষেপ নেবে ইরান? এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই কাউন্সিল থেকেই নেওয়া হয়। ইরানের নীতি নির্ধারণী এই কাউন্সিলে ১২ থেকে ১৩ জন সদস্য থাকেন। সভাপতি থাকেন দেশটির রাষ্ট্রপতি। এছাড়াও থাকেন পার্লামেন্টের স্পিকার, বিচার বিভাগের প্রধানও এর সদস্য থাকেন। সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ বা সর্বোচ্চ কর্মকর্তাও এর সদস্য থাকেন। আইআরজিসির যিনি প্রধান কমান্ডার থাকেন তিনিও এর সদস্য। ইরানের যেই ১২ জনের এই কমিটি রয়েছে সেখানে ইরানের সামরিক বাহিনীর প্রধান বা সেনা প্রধানও এর সদস্য। সদস্য হন পররাষ্ট্রমন্ত্রী, সদস্য হন স্বরাষ্ট্রমন্ত্রী, সদস্য হন গোয়েন্দা বিষয়ক যে মন্ত্রী রয়েছেন তিনি। এছাড়াও অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা এবং বাজেট মন্ত্রীরাও এর অংশ হন। এবং যখন যেই বিষয় নিয়ে সিদ্ধান্ত হবে সেই মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী থাকেন তাকে ডেকে পাঠানো হয়। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পূর্বে এই সকল সদস্যরা তাদের মতামত প্রকাশ করেন। যদি বেশিরভাগ মানুষ বা বেশিরভাগ সদস্য একই ধরনের মতামত দেন সেই প্রস্তাব পাশ হয়। আর যদি মতের অনৈক্য থাকে তাহলে ভোটাভুটিও হয়। ভোটাভুটিতে পাশ হওয়ার পরই প্রস্তাবটি পাশ হয়। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কমিটি থেকে যে কোনো প্রস্তাব পাশ হলেই সেটি বাস্তবায়ন হবে না। ইরানের যে সুপ্রিম লিডার রয়েছেন, পূর্বে যিনি ছিলেন আয়াতুল্লাহ খামেনি, বর্তমানে যিনি রয়েছেন মোস্তফা খামেনি, চূড়ান্তভাবে তার অনুমতি নিতে হবে। এই কমিটি থেকে কোনো প্রস্তাব পাশ হলেও যদি এই সুপ্রিম লিডার যে মোস্তফা আলী খামেনি রয়েছেন তিনি যদি অর্ডার না দেন বা তিনি যদি পারমিশন না দেন সেই প্রস্তাব পাশ হবে না। আর এটি অনেক সময় দ্বন্দ্ব তৈরি করতে পারে। এই জন্য এই কমিটিতে মোস্তফা আলী খামেনির ২ জন সদস্য, নিজের প্রেরিত ২ জন সদস্য উপস্থিত থাকেন, যারা নিশ্চিত করেন যে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে ইরানের যে নিজস্ব ধর্মীয় কঠোর নীতি রয়েছে এবং রাষ্ট্রীয় যে স্বার্থ রয়েছে সেটা বাস্তবায়ন হয়। আর এই ২ জন ব্যক্তি এই সুপ্রিম কাউন্সিলের সকল সিদ্ধান্ত প্রভাবিত করেন। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সব সময় নজর থাকে যে সেই ২ জন ব্যক্তি আসলে কি ধরনের, তারা কি কট্টরপন্থী নাকি উদারপন্থী। ইব্রাহিম রাইসির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি এর পূর্বে ইরানের প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট হওয়ার পূর্বে প্রয়াত আয়াতুল্লাহ খামেনি এই কমিটির ভেতর তার প্রতিনিধিত্ব করার জন্য ইব্রাহিম রাইসিকে প্রেরণ করেছিলেন। তিনি এই কমিটির সহ সভাপতি ছিলেন। বর্তমানে মোস্তফা আলী খামেনিও ঠিক ইব্রাহিম রাইসির মতোই, বলা হচ্ছে ইব্রাহিম রাইসির ভাইয়ের মতোই আর কি, কট্টরপন্থী একজন ব্যক্তিকে এই যে কমিটি রয়েছে তার প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য প্রেরণ করেছেন। দেখুন, ইরানের মধ্যপন্থী নেতারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরানের স্বার্থের বাইরে গিয়ে যাতে কোনো আপোষ করতে না পারে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি এত সহজে যাতে শেষ না হয় তা নিশ্চিত করার জন্য ইরানের সুপ্রিম লিডার মোস্তফা আলী খামেনি ইরানের সর্বোচ্চ এই কাউন্সিলের ভেতর নতুন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন। তিনি তার প্রতিনিধিত্ব নিশ্চিত করবেন। দেখুন, ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির সাবেক প্রধান মেহসিন রেজিয়াকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব এবং সর্বোচ্চ নেতার প্রতিনিধিত্ব করার জন্য সহ সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে। প্রশ্ন হলো, ইরানের সিকিউরিটি কাউন্সিলে নতুন পদোন্নতি পাওয়া কে এই মেহসিন রেয়াজি, যাকে নিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এত চিন্তিত? দেখুন, মেহসিন রেয়াজি হলেন ইরানের একজন অত্যন্ত প্রভাবশালী প্রবীণ রাজনীতিবিদ, অর্থনীতিবিদ এবং সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তা। ইরানি শাসন ব্যবস্থায় তিনি অন্যতম পরিচিত একটি মুখ, যিনি গত কয়েক দশক ধরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করে আসছেন।
দেখুন, ইরানের সাবেক এই সেনা প্রধানের সামরিক ব্যাকগ্রাউন্ড অত্যন্ত চমকপ্রদ। তিনি মাত্র ২৭ বছর বয়সে ১৯৮১ সালে ইরানের সবথেকে শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC-র কমান্ডিং চিফ হিসাবে নিযুক্ত হন, মানে প্রধান হিসাবে নিযুক্ত হন, এবং ১৯৯৭ সাল পর্যন্ত দীর্ঘ ১৬ বছর তিনি ইরানের IRGC-র দায়িত্ব পালন করেন। ৮ বছর স্থায়ী যে ইরান এবং ইরাকের যুদ্ধ ছিল, সেই যুদ্ধের সময়ে ইরানের সামরিক বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন এই ব্যক্তি। মানে ইরাকের বিরুদ্ধে দীর্ঘ ৮ বছর যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন এই ব্যক্তি। প্রয়াত কট্টরপন্থী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মেয়াদে তিনি ইরানের অর্থনৈতিক বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রয়াত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যেমন ছিলেন ইরানের বিচার বিভাগ এবং ধর্মীয় কাঠামোর সবথেকে কট্টর মুখ, ঠিক তেমনি নতুন নিয়োগপ্রাপ্ত এই মেহসিন রিয়াজি হলেন সামরিক এবং রাজনৈতিক কাঠামোর তেমনি একেবারে ইব্রাহিম রাইসির মতো একটি কট্টর মুখ। তাকে ইব্রাহিম রাইসির সমগোত্রীয় বা কট্টরপন্থী বলার পেছনে বেশ কিছু সুনির্দিষ্ট কারণও রয়েছে। দেখুন, ইব্রাহিম রাইসির মতো এই মেহসিন রিয়াজিও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কট্টর সমালোচক। তিনি কূটনীতির চেয়ে সামরিক আস্ফালনে বেশি বিশ্বাসী বা সামরিক পদক্ষেপে বেশি বিশ্বাসী। বিভিন্ন সময়ে তিনি প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তবে ইরান হাজার হাজার আমেরিকান সেনাকে জিম্মি করবে এবং বিনিময় বিলিয়ন বিলিয়ন ডলার আদায় করবে মুক্তিপণ হিসাবে, এমনটা তিনি দাবি করেছিলেন। এছাড়াও ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকির বিষয়গুলো তিনি প্রায় সময় দিয়ে থাকেন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য অন্যতম বড় চিন্তার বিষয় হলো এই ব্যক্তি যেই গণতান্ত্রিক সিস্টেম রয়েছে, সেই গণতান্ত্রিক সিস্টেমকে তেমনভাবে বিশ্বাস করেন না। মানে ইরানের ভোটে নির্বাচিত প্রেসিডেন্টের যে সিদ্ধান্ত বা অন্যান্য যে সকল কাউন্সিলরের সিদ্ধান্ত, সেগুলো সেই গণতান্ত্রিকভাবে তিনি বিশ্বাস করেন না। তার মূল থিওরি হলো যে দেশের সর্বোচ্চ লিডার যে আয়াতুল্লাহ রয়েছেন বর্তমান মোস্তফা আলী খামেনি, তিনি যে নির্দেশ দিবেন সেটি চূড়ান্ত, সেটি বাস্তবায়ন করতে হবে। দেখুন, ইরানের যে পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব রয়েছে, যেটি নিয়ে আপোষ করতে চায় বা সমাধান করতে চায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, ইস্যুটিকে কেন্দ্র করে ইরানের যিনি সর্বোচ্চ লিডার রয়েছেন মোস্তফা আলী খামেনি, তিনি অনেক সময় আশঙ্কা করেন ইরানের মধ্যপন্থীরা হয়তো এই বিষয়ে রাষ্ট্রের যে স্বার্থ রয়েছে তাকে আপোষ করে বা পাশ কাটিয়ে যে কোনো ধরনের চুক্তি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের ভায়া হয়ে করে ফেলতে পারেন বা এই বিষয়ে সম্মতি হতে পারে। আর এই ক্ষেত্রে কঠোরভাবে এই বিষয়টা নিশ্চিত করতে চান তিনি যে পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে বা ইরানের এই সক্ষমতাকে কেন্দ্র করে কোনো ধরনের যাতে আপোষ করা না হয়। এই জন্য এই নতুন IRGC-র এই পুরনো কমান্ডারকে এইভাবে ক্ষমতায় নতুন করে আনা হলো। বিষয়টিকে কেন্দ্র করে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে এই পুরনো কমান্ডার নতুন করে ক্ষমতায় আসার কারণে এখন যুক্তরাষ্ট্রের ইরানের সঙ্গে যে কোনো পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে সমঝোতায় পৌঁছানো আরও কঠিন হবে। বিশেষ করে দর কষাকষির বিষয়গুলো আরও জটিল হবে এবং কোনোভাবে ইরানের মধ্যপন্থীরা এই ক্ষেত্রে নতুন কোনো স্ট্র্যাটেজি বাস্তবায়ন করার ক্ষেত্রে তেমন সুবিধা পাবে না, এমনটাও অনেকে আশঙ্কা করছেন। কারণ নতুন যাকে সুপ্রিম কাউন্সিলের এই আয়াতুল্লাহ খামেনির যে মোস্তফা আলী খামেনির প্রতিনিধিত্ব করতে দেওয়া হয়েছে, তিনি অত্যন্ত কঠোরপন্থী এবং তিনি কোনো আপোষ করবেন না। দেখার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থিতিতে যুক্তরাষ্ট্র এখন তার কৌশল কি পরিবর্তন করে বা এই বিষয়ে কি সিদ্ধান্ত হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।